বৃত্ত 4 এর বি, তাই না? দাঁড়াও, 4b বৃত্ত। আচ্ছা ঠিক আছে, শোনো 4a চ্যাপ্টারের নাম আমি কি দিছিলাম? জিএফসি চ্যাপ্টার নাম দিছিলাম। 4a চ্যাপ্টারের নাম কি দিয়েছিলাম? জিএফসি চ্যাপ্টার। কেন এটা নাম দিছিলাম? কারণ এই চ্যাপ্টারে 90% অঙ্ক জিএফসি বের করা দিয়ে, বুঝছো? এখন 4b বৃত্তের চ্যাপ্টারটার নাম দেওয়া যাক। এই চ্যাপ্টারের নাম হবে স্পর্শক ও অবিলম্ব। অবিলম্ব চ্যাপ্টার মানে বৃত্তের স্পর্শক অবিলম্ব, ঠিক আছে? বিষয়টা কেমন দেখো, ধরো এ হলো একটা বৃত্ত দেয়া আছে, হ্যাঁ? এই বৃত্তের যে কোনো একটা বিন্দুতে তুমি কি করলে? একটা স্পর্শক আঁকলা, যে কোনো বিন্দুতে হতে পারে, আর অবিলম্বটা এর উপরেও হতে পারে, ঠিক আছে? তোমার নাম জানো কি? তুমিও বুঝো, ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে বৃত্তের স্পর্শক আর অবিলম্ব এই হলো বিষয়। তো এটা নিয়ে আমরা পুরো আলোচনা করব, ঠিক আছে? তো এখন প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্পর্শক শর্ত। স্পর্শক শর্ত সেটা কি জিনিস? দেখো, অবিলম্বটা আমি বুঝলাম, প্রথমে স্পর্শক নিয়ে কথা বলবো। এই যে বৃত্তের কেন্দ্র আর এই যে রেখাটা আমরা লাইন ড্র করলাম, এই বিন্দুর সাথে কানেক্ট করলাম, তো এইটাকে বলবো আমরা বৃত্তের ব্যাসার্ধ আর। কি বলবো আমরা? বৃত্তের ব্যাসার্ধ আর, তাই না? আবার এই সেম রেখায় কিন্তু দূরত্ব নির্দেশ করতেছে এই বিন্দু থেকে এই রেখা, তাই না? ডিস্টেন্সের ডি। তাহলে এই রেখাটা, এটাকে আমরা 2 নম্বর রেখা দিলাম আর এটাকে 1 নং বৃত্ত দিলাম। তাহলে 1 নং বৃত্তকে রেখা স্পর্শ করবে অথবা উল্টা বলতে পারো যে রেখাকে বৃত্ত স্পর্শ করবে, একই কথা, যদি ডি সমান আর হয়। কারণ ডি আর একই রেখা হলে স্পর্শ করবে। এখন একটা কেস চিন্তা করি যেখানে ডি আর সমান না, তাহলে বিষয়টা কি হবে? ধরো এই রেখাটা স্পর্শ করে নাই, তাহলে এইটার আর হচ্ছে ছোট আর এটা ডি হচ্ছে বড়, এটা ডি বড় আর ছোট, স্পর্শ করে নাই। আরেকবার, এবার এই হচ্ছে আর একটা রেখা যেটার আর বড় বাট ডি ছোট, এটা হলো ডি আর এটা হচ্ছে আর, এটার আর বড় ডি ছোট। তুমি কি বুঝতে পারছো? কেবল ডি সমান আর হলে স্পর্শ করবে, তা না হলে করবে না। ওকে, এখন ডি সমান আর হয়, এখানে আর মানে বৃত্তের ব্যাসার্ধ, এটা আমরা সবাই জানি, কিন্তু ডিটা হচ্ছে আমরা নিজেরা নামকরণ করছি, এই জন্য এটার ব্যাখ্যাটা দিয়ে দিতে হবে অঙ্কের মধ্যে। হ্যাঁ, এখানে ডি হলো বৃত্তের কেন্দ্র থেকে রেখার বা স্পর্শকের লম্ব দূরত্ব। এটা লিখতেই হবে, হ্যাঁ, কারণ ডি এর পরিচয় না দিলে টিচাররা বুঝলেও কেটে দেওয়ার অপশন থাকে, কারণ ডি কই পাইলাম, তাই না? আচ্ছা, তাহলে ডি সমান আর হয়। এখন আমরা ডি বের করার প্রসেসটা জানি, আমরা সরলরেখার সূত্র থেকে নরমালি ডি বের করতে পারি। আচ্ছা, এখানে আমি একটা কাজ করি, এখানে আমি এই স্থানাঙ্ককে x1 y1 ধরলাম আর এটাকে ax প্লাস by প্লাস c ইকুয়াল 0 সরলরেখা ধরলাম, ঠিক আছে? তাহলে ডি বের করার জন্য এটাকে আমি মজার ছলে বলি হসপিটালের বেড। বুঝতে পারছো? হসপিটালের বেড। এই বেডের মধ্যে দুইজনকে নিয়ে বসাইতে হবে। কাকে নিয়ে বসাইতে হবে? বিন্দুকে নিয়ে। কার মধ্যে বসাইতে হবে? রেখার মধ্যে, ঠিক আছে? তাহলে ওই বিন্দুকে টেনে রেখার মধ্যে বসাও, তাহলে কি হবে বিষয়টা? এ আছে এক্স হয়ে যাবে x1, তারপরে আছে হলো বি, আল্লাহ, এরপর আছে কত? বি, ওয়াই হয়ে যাবে y1, বুঝতেছো? ওই বিন্দুটা এখানে বসতেছে, প্লাস সি, আর নিচে হবে রুট ওভার এই যে এক্স এর সহগের স্কোয়ার ওয়াই এর সহগের স্কোয়ার। কোথায় পাবো এক্স এর সহগ ওয়াই এর সহগ? এখানে। আমরা বুঝতে পারছি এত সমান আর, তো ভিতর কেন্দ্র ব্যাসার্ধ বের করার সিস্টেম আমরা জানি, তাই না? তাহলে এটাকে কি বলবো আমরা? হসপিটালের বেড, তাই তো? এর মধ্যে কাকে কাকে বসাইতে হবে? কেন্দ্র আর রেখাকে বসাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা দেখি বিষয়টা কি হয়। তো এখন মোটামুটি এটা বিষয়টা ক্লিয়ার। এরপরে আমরা কিছু বিষয় নিয়ে কথা বলি। স্পর্শক শর্তের ব্যবহার। এই শর্তের কি কি ব্যবহার আমরা করতে পারবো? মূলত এই শর্তের যে ব্যবহারগুলো আছে এইগুলো দিয়ে পুরো চ্যাপ্টার ডিজাইন করা হয়েছে।
আমরা যদি ব্যবহারগুলো ভালো করে বুঝে নিতে পারি চ্যাপ্টারের অঙ্ক আমাদের কাছে কিছুই না। ঠিক আছে, তো কি কি ব্যবহার আছে? 1 নম্বর, আমরা এই শর্ত দিয়ে টেস্ট করতে পারবো। টেস্ট কি? টেস্ট, একটা বৃত্ত দেওয়া থাকবে, একটা রেখা দেওয়া থাকবে, বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বের করব আর ডি বের করব। ডি এভাবে, যদি ডি এর সাথে আর মিলে যায় তাহলে বলবো বৃত্তটা রেখাকে স্পর্শ করে, না মিললে বলবো স্পর্শ করে না। বুঝতেছো? আচ্ছা, এরকম। তাহলে এটা হচ্ছে টেস্ট। 2 নম্বর আমরা কি করতে পারবো? ধ্রুবক নির্ণয় করতে পারবো। ধ্রুবক নির্ণয়, এটা এটা কি রকম? ধরো এরকম একটা সমীকরণ দিলাম, x² + y² + 3x + 6y + c এত = 0, এত বৃত্তকে 2x + 3y + 9 এত সমান 0 রেখা স্পর্শ করলে c সমান কত? এটা হচ্ছে ধ্রুবক নির্ণয়। এখানে স্বীকার করা থাকবে যে স্পর্শ করেছে। আমরা লিখতে পারবো প্রশ্ন মতে d সমান r, d এর মান r এর মান দুই পাশে বসাইলে c এর মান বেড়ে যাবে। কথা বোঝা গেল? আচ্ছা, তাহলে এটা হলো একটা উদাহরণ। তো এরকম আমি আরো উদাহরণ ক্রিয়েট করতে পারি। সাপোজ আমি সিটাকে, সির অবস্থান চেঞ্জ করে দিলাম, এখানে আমি দিয়ে দিলাম 10 আর এদিকে আমি দিয়ে দিলাম সি দিতে পারি, কে দিতে পারি, একই কথা। বুঝতেছো? আচ্ছা, তুমি বোঝা নাই কথাটা? লাস্ট লাইনটা বলা থাকলো যে এত বৃত্ত এই রেখাকে স্পর্শ করলে সি এর মান কত? সিটা কোথায় আছে? এই যে এখানে আছে, আমি এটা কালার করে দিই, এখানে আছে। বুঝতে পারছো সি এর মান কত? অথবা এটাকে স্পর্শ করলে আমি এই যে এখানে দিয়ে দিচ্ছি, এখানে দিচ্ছি কে এর মান কত? এগুলোকে বলে ধ্রুবক নির্ণয়। যে কোনো জায়গায় থাকতে পারে, বৃত্তের যে কোনো জায়গায় থাকতে পারে, রেখার যে কোনো জায়গায় থাকতে পারে। কে এর মান নির্ণয় করো, যেখানে থাক বের হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমরা ধ্রুবক নির্ণয় বললাম। এরপরে আমরা শিখবো হচ্ছে তারপরে কি কি কাজ করা যাবে। এরপরে হচ্ছে স্পর্শকের সমীকরণ নির্ণয়। স্পর্শকের সমীকরণ নির্ণয়, আচ্ছা এটা একটু পরে বলি, এটার আগে আরেকটা কথা বলে নিই। একটা হলো বৃত্তের ব্যাসার্ধ নির্ণয়। বৃত্তের ব্যাসার্ধ নির্ণয়, এটা আগে বলাই ভালো, তারপরে স্পর্শক সমীকরণে যাচ্ছে। বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় সেটা কি রকম? দেয়া থাকলো একটা বৃত্তের কেন্দ্র, খেয়াল করো কথাগুলো, কেন্দ্র 1 2, ঠিক আছে, আর বললো বৃত্তটি 2x + 3y + 7 = 0 এত রেখাকে স্পর্শ করলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কত? আচ্ছা, ঠিক আছে। তাহলে বৃত্ত দেয়া, বৃত্তের কেন্দ্র দেয়া আছে আর স্পর্শক রেখা দেয়া আছে, ব্যাসার্ধ লাগবে। তাহলে তুমি যদি এই বিন্দু থেকে এইটার দূরত্ব d বের করো, সেটাই তার সমান হবে। তুমি জানো না d সমান r, তাহলে d বের করলে তো তোমার r বের হয়ে যাচ্ছে, ব্যাসার্ধ হয়ে গেল। কারণ এখানে স্পর্শ করলে স্বীকার করা আছে। বোঝা কি গেল? তাহলে এইটা হলো একটা ব্যাপার, যে বৃত্তের ব্যাসার্ধ বের করার, এবং এই ব্যাসার্ধ নির্ণয় করে কিন্তু তুমি সমীকরণ নির্ণয় করতে পারো, তাই না? ব্যাসার্ধ নির্ণয় করে সমীকরণ ও নির্ণয় করা যাবে, কারণ এইচ কে সমীকরণের মধ্যে বসাইলে কিন্তু কাজ হয়ে যাবে। এইচ কে সমীকরণ কি চেনো? x - h² + y - k², চেনো? এটা সমান r²। এই যে যেমন ধরো এই যে x - h এখানে হলো 1 হোল স্কয়ার প্লাস y - k এত হোল স্কয়ার সমান, এখান থেকে ব্যাসার্ধ যা পাবো সেটা, ধরো ব্যাসার্ধ আমি কত পাবো জানি না, আমি লিখলাম 4, ব্যাসার্ধ হচ্ছে আমি 4 পাইছি। তাহলে এটা ক্যালকুলেশন করলে বৃত্তের সমীকরণ হয়ে যাবে। কি বোঝা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। এরপর হচ্ছে আমি 4 নম্বরে যাচ্ছি, যে এটা হলো 1 2 3, এটা তো উদাহরণ ছিল 3 নম্বর। এখন আমরা 4 নম্বরে যাব, এটার ব্যবহারের। 4 নম্বরটা ব্যাপক পরিসরে ইউজ করা হয় এই চ্যাপ্টারের মধ্যে। তো বুঝবো আমি এটা? আচ্ছা, তুলে নাও। ঠিক আছে, আমি মুছলাম। তো এখন এখানে কয়টা বিষয় আলোচনা করছি? 3টা, তাই না? চতুর্থ বিষয় নিয়ে আলোচনা করবো এখন, যে এই শর্তের ব্যবহারগুলো কি কি। এটা মুছতেছি কারণ চতুর্থ বিষয়ের জন্য অনেক জায়গা লাগবে। আমরা আলোচনা করতেছি স্পর্শক শর্তের ব্যবহার। আচ্ছা, 4 নম্বর পয়েন্ট, এই যে স্পর্শক শর্তের ব্যবহার। 4 নম্বর পয়েন্ট, যে স্পর্শক শর্ত, যার নামে এই কাজটা, স্পর্শক নির্ণয়।
সেটা, এই শর্ত ব্যবহার করে আমরা স্পর্শক নির্ণয় করতে পারবো, স্পর্শক নির্ণয় করতে পারবো। কেন পারবো আমি এই বিষয়ে এখন ডিটেলস বলতেছি। দেখো ডিটেলস শুরু, সেটা হচ্ছে স্পর্শক আসলে কি? স্পর্শক হলো একটা সরল রেখা, ঠিক কি না? স্পর্শক কি আসলে? সরল রেখা। আর সরল রেখা বের করতে দুইটা শর্ত লাগে। কয়টা শর্ত লাগে? দুইটা শর্ত লাগে সব সময়। বৃত্ত বের করতে তিনটা শর্ত লাগে, সরল রেখা বের করতে দুইটা শর্ত লাগে। কথা বোঝা গেল? এখন যেহেতু এটা স্পর্শক, এর জন্য কিন্তু ডি সমান আর কথাটা ফিক্সড, কারণ সেই স্পর্শক। কথা কি বোঝা গেল? আর একটা হচ্ছে তোমার বিভিন্ন অঙ্কে বিভিন্ন ধরনের শর্ত দেওয়া থাকবে, বিভিন্ন ম্যাথে বিভিন্ন শর্ত। আমি এই যে ইনফরমেশনগুলো লিখতেছি এগুলাকে আমি বলি ম্যাথ জুস, বুঝছো? মানে এটা খাইলে সব শেষ এই চ্যাপ্টারে, বুঝছো? তো কি বিষয়টা দেখো, দুইটা শর্ত, একটা হচ্ছে ডি সমান আর, কারণ হচ্ছে সে স্পর্শক, আর একটা হচ্ছে বিভিন্ন অঙ্কে বিভিন্ন ধরনের শর্ত দেওয়া থাকবে, আর একটাই দেওয়া থাকবে, কারণ দুইটা শর্ত লাগে। আচ্ছা, তো এই বিভিন্ন শর্তগুলা লিখি। বিভিন্ন শর্তগুলো কি কি শর্ত হতে পারে? দেখো আমরা সরলরেখা করানোর সময় দেখেছি সরলরেখার মধ্যে মোটামুটি 6 টাইপের সমীকরণ থাকে। একই সরলরেখাকে 6 ধরনের আকারে প্রকাশ করা যায়, ঠিক আছে? তার প্রত্যেকটা দিয়ে কিন্তু স্পর্শক হতে পারে। যেমন বিভিন্ন শর্তের 1 নম্বর বললো স্পর্শক Px1, আমি রিয়েল সংখ্যা দিয়ে বোঝাই, P12 বিন্দু পাবি। এই কথাটা বললো, স্পর্শক এই বিন্দু দিয়ে যায়, তাহলে সুতরাং স্পর্শক হবে y মাইনাস y1 m ইন্টু এক্স মাইনাস x1। তুমি কি এই সূত্র সম্পর্কে জানো? সরলরেখা না জানলে মুখস্থ করে নাও। এটা হলো এক বিন্দুগামী রেখার সূত্র, 9-10 ছিল। y মাইনাস y1 m ইন্টু এক্স মাইনাস x1। এই যে এটাকে y1 ধরছি আর এটাকে x1 ধরছি, বুঝতে পারছো? আচ্ছা, এইখানে দেখতে পাচ্ছ যে m অজানা, তাই না? এই m এর মান বের করার জন্য d সমান r করতে হবে। বলছি দুইটা শর্ত লাগে। প্রথম শর্ত দিয়ে আমরা সমীকরণ লিখে ফেলবো, দ্বিতীয় শর্ত দিয়ে ওই বাকি অজানা রাশির মান বা ধ্রুবকের মান বের করব, তা এখানে বসাই দিলেই শেষ। বুঝতে পারছি? আচ্ছা, তো 2 নম্বর বলা থাকলো যে স্পর্শক 3x প্লাস 4y প্লাস 7 এত রেখার সমান্তরাল। কি বলা থাকলো? স্পর্শক একটা যে কোনো একটা রেখা দিয়ে বললো তার সমান্তরাল। তাহলে সুতরাং স্পর্শক কি ধরবো? স্পর্শক ধরবো হচ্ছে, দেখো সমান্তরাল হইলে স্পর্শক রেখা অবশ্যই এর সমান্তরাল হবে, এইটুক সেম থাকবে। খেয়াল করো 3x প্লাস 4y, আর এইখানে প্লাস থাক আর মাইনাস থাক সবসময় একটা প্লাস কে ইকুয়াল 0। এখন এইটার মধ্যে হচ্ছে ডি সমান আর ধরে একে এর মান বের করতে হবে, বুঝতেছো? ডি সমান আর ধরে তাবাসুম, বুঝতেছো? আচ্ছা ঠিক আছে, দেখো 3 নম্বর স্পর্শক 3x প্লাস 4y, আর এখানে মাইনাস দিলাম, এখন প্লাস 7 এত রেখার উপর লম্ব। কি বলা থাকলো? স্পর্শক এই রেখার উপর লম্ব। খেয়াল করছো? স্পর্শক মানে ডি সমান আর এই রেখার উপর লম্ব। এই রেখার উপর লম্ব রেখা কিভাবে ধরতে হয় খেয়াল করো, খুবই সহজ। এই যে সবার এক্স ওয়াই এর সংখ্যা, সহগ বললে মাইনাস আসবে, সংখ্যা ওয়াই এর সংখ্যা এক্স এর কাছে, এক্স এর সংখ্যা ওয়াই এর কাছে, চিহ্ন যা থাকবে তা উল্টে যাবে, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। আর অলওয়েজ একটা প্লাস কে, যখনই তুমি কোনো সমীকরণের মধ্যে কে দিবা সবসময় প্লাস কে দিবা, কখনো মাইনাস কে হয় না। বোঝা গেল? তুমি বুঝতেছো না কিছু, তাই না? এখন আসছে। আচ্ছা যাই হোক, তো দেখো স্পর্শক এই রেখার উপর লম্ব হইলে কত? এই রেখা ধরতে হবে আর ডি সমান আর করে মান বের করে বসাইতে হবে। বোঝা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, 4 নম্বর কেস। তোমাদের এই ইনফরমেশনগুলো মুখস্থ রাখতে হবে। যারা সরলরেখা করছো তাদের অলরেডি মুখস্থ আছে, যারা করে নাই তাদের জন্য একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। বুঝতে পারছো? আচ্ছা
তো এখন স্পর্শক এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, কোণ উৎপন্ন করে। তাহলে এখানে ঘটনা কি হবে? সুতরাং স্পর্শক, আমি অরিজিনাল ভ্যালু দিয়ে দেখাচ্ছি, এখানে কিন্তু আলফা দিয়ে দেখানো যেত, ঠিক আছে? তাহলে স্পর্শক হবে y ইকুয়াল tan 30 ডিগ্রি এত ইন্টু এক্স প্লাস সি। এখন আমাদের হচ্ছে ডি সমান আর করে সি এর ভ্যালু বের করতে হবে। কনস্ট্যান্ট, আমরা কিন্তু সব অঙ্ক ধ্রুবক নির্ণয়ে চলে যাচ্ছি, ঠিক আছে? 5 নম্বর, স্পর্শক এর ঢাল ধরো দেয়া আছে হচ্ছে 1/√3 থাকতে পারে। তাহলে সুতরাং স্পর্শক কি হবে? সুতরাং স্পর্শক হবে y সমান 1/√3 এত ইন্টু এক্স প্লাস সি, মানে ওই রেখাটাই, এটাই স্পর্শকে ঢাল দেয়া আছে। 5 নম্বর, আমি এই বিষয়গুলো আলোচনা করার পরে তুমি দেখবা যে এই চ্যাপ্টারের অঙ্ক তেমন আর বাকি নেই, সব মেইন টপিকগুলো আলোচনা করতেছি। 6 নম্বর, স্পর্শক অক্ষদ্বয়ের সাথে অক্ষদ্বয় থেকে, সাথে বললে হবে না, থেকে সমান অংশ এবং সমান এবং একই চিহ্ন বিশিষ্ট, সমান এবং একই চিহ্ন বিশিষ্ট অংশ খণ্ডন করলে। বিষয়টা হচ্ছে এখানে বোঝানো যাক ঘটনা কি। রেখাটা হচ্ছে এরকম রেখা, স্পর্শক তো একটা সরল রেখা, সে কি করছে এক্স অক্ষ থেকে ধরো এখানে 2 একক খণ্ডন করছে, এইদিকেও 2 একক করছে। একই চিহ্ন বলতে বোঝানো হয়েছে এক্স অক্ষের পজিটিভ সাইড, ওয়াই অক্ষের পজিটিভ সাইড, একই চিহ্ন। তারপর বুঝছো? দেখো তো কি বললাম, স্পর্শক অক্ষদ্বয় হতে সমান এবং একই চিহ্ন বিশিষ্ট অংশ খণ্ডন করলে। এই যে স্পর্শক হচ্ছে, আমি এই রেখাটাকে আঁকছি, এগুলো আঁকছি এক্স অক্ষ ওয়াই অক্ষ, হ্যাঁ, এটা হচ্ছে এক্স অক্ষ এক্স ড্যাশ এক্স, এটা হচ্ছে ওয়াই ড্যাশ, এটা ওয়াই, এটা 0 বিন্দু। স্পর্শক তো একটা সরল রেখা, সেটা এমন ভাবে গেছে যে এক্স অক্ষ হতে যে পরিমাণ অংশ খণ্ডন করছে, ওয়াই অক্ষ থেকে সেই পরিমাণ অংশ খণ্ডন করছে। এদিকেও 2 এদিকেও 2, একই চিহ্ন বলতে এক্স অক্ষের পজিটিভ সাইড, ওয়াই অক্ষের পজিটিভ সাইড বোঝাইছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের রেখা হবে হলো এক্স বাই, আমি এখানে 2 দিচ্ছি না কারণ বারবার 2 3 দিয়ে লিখতেছি, পরে সূত্র লিখতে প্রবলেম হবে। এক্স বাই এ ওয়াই বাই এ এত ইকুয়াল 1, বোঝা গেল? স্পর্শক কি ধরতে হবে? এক্স বাই এ ওয়াই বাই এ ইকুয়াল 1, উভয় পক্ষকে এ দ্বারা গুণ করো, এক্স প্লাস ওয়াই সমান এ, তারপরে একটু মাইনাস করে নিয়ে আসো। দেখো তো এটা ভিডিওতে উঠতেছে কিনা, এই লাইনটা উঠতেছে? আচ্ছা ঠিক আছে। তাহলে এই যে অবস্থাটা দাঁড়ালো, এখন ডি সমান আর করে কার মান বের করবা? এর মান বের করবা। সব অঙ্ক ঘুরে ফিরে ডি সমান আরে যেতে হবে, ঠিক আছে? এখন আমি উপরে যাবো, 6টা শর্ত লেখা হয়েছে, আরো কয়েকটা আছে, এগুলো কি একটু শিখে আসা যাবে না? এগুলো শিখে আসো, চ্যাপ্টার ম্যাক্সিমাম 2 ক্লাস শেষ। আচ্ছা, এটা 6 নম্বর। তারপরে আমরা আগাচ্ছি, উপরেগুলা মুসলাম, হ্যাঁ, 6টা তো গেল। ঠিক আছে, 6টা 7 নম্বর শর্ত। দেখো, যদি এইখানে সমান, ঠিক আছে, সমান বললো কিন্তু একই চিহ্ন না বলে বললো বিপরীত চিহ্ন, বলতেই পারে। তাহলে এই সেম ঘটনা, শুধু আমি লিখলাম বিপরীত চিহ্ন, বিপরীত চিহ্ন এত বলা থাকলে ঘটনাটা কি হবে? তখন রেখাটা এইরকম যেতে পারে, সেটা হলো কি এক্স এদিকে 2, এদিকে ধরো -2, ওয়াই নেগেটিভ সাইড, এক্স এর পজিটিভ সাইড, বিপরীত চিহ্ন। অথবা এমন যেতে পারে রেখাটা এদিকে ধরো 3, এদিকে -3, এক্স এর ওয়াই পজিটিভ, এক্স এর নেগেটিভ, বিপরীত মানে এরকম। সেই ক্ষেত্রে এই সেম জিনিসটাই ঘটবে, শুধুমাত্র মাঝখানে মাইনাস দিয়ে দিতে হবে।
আর রেখাটাকে দুই পক্ষকে এ দ্বারা গুণ করে নিবা আর এটাকে মাইনাস করে নিয়ে আসবা। এই যে ডি সমান আর করে এর মান বের করবা, তাহলে স্পর্শক আর কি এটা। আচ্ছা, এবার 8 নম্বর, কোনো চিহ্ন উল্লেখ না থাকলে, কোনো চিহ্নের উল্লেখ না থাকলে তাহলে কি করব? কোনো চিহ্নের উল্লেখ যদি না থাকে তাহলে সিম্পলি আমরা স্পর্শক করব হচ্ছে এখানে প্লাস মাইনাস দিয়ে দেব, x প্লাস মাইনাস ওয়াই এত সমান এ, উভয় পক্ষকে এ দ্বারা গুণ করলাম, x প্লাস মাইনাস ওয়াই মাইনাস এ ইকুয়াল 0। ব্যাস, এই হলো বিষয়। তারপরে 9 নম্বর, তাহলে এটা বুঝছি তো নাকি? বিপরীত চিহ্ন থাকলে মাইনাস, কোনো চিহ্নের উল্লেখ না থাকলে প্লাস মাইনাস, সবগুলোতে কিন্তু সমান কথাটা থাকতে হবে, বুঝছো? আচ্ছা, এবার একটু পরে মুছি, এটা মুছে দিই, এটা মুছে দিই। দেখো এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে যদি বলে যে স্পর্শক অক্ষদ্বয়ের সাথে 8 বর্গ একক, যে কোনো একটা সংখ্যা দিয়ে বলতে পারে এত বর্গ একক ত্রিভুজ উৎপন্ন করলে যে কোনো একটা সংখ্যা দিয়ে দিতে পারে। যেমন এখানে স্পর্শক, এই যে এখানে এ পরিমাণ এখানে বি পরিমাণ, তখন সমান শিওর না, কিন্তু এর ভিতরে যে ত্রিভুজটা আছে তার বর্গ ক্ষেত্রফল হচ্ছে 8, এটা দেয়া আছে, কথা বোঝা গেল? তখন আমরা কি করব? আমরা সরল রেখার অনেকগুলো সমীকরণ আমরা জানি, প্রায় 6টা। যে সমীকরণ থেকে ভূমি আর লম্ব সরাসরি দেখা যায় সেই সমীকরণ ইউজ করব, যাতে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রফল অ্যাপ্লাই করতে পারি, কথা বোঝা গেল? তাহলে সেটার জন্য সবচেয়ে সুইটেবল হচ্ছে এরকমই। তাহলে স্পর্শক কি হবে? স্পর্শক x/a + y/b = 1। এই রেখার মধ্যে এটা হচ্ছে ভূমি, এটা হলো উচ্চতা, x এর নিচে ভূমি, y এর নিচে উচ্চতা। তাহলে এটা ধরার পরে আমরা কি করব? 1 নম্বর দিলাম আর এখানে বলবো হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা সমান ওই 8, এই একটা পাবো। আর আরেকটা যেটার জন্য ফিক্স সেটা হলো d সমান r। d সমান r এর কথা কিন্তু ভোলা যাবে না, কারণ সেই স্পর্শক। তাহলে এই দুটো শর্তকে কাজে লাগিয়ে a আর b এর মান বের করে 1 নম্বরে বসালে হয়ে যাবে। এই অঙ্কগুলো একটু বড় হবে, খেয়াল করো প্রত্যেকটা অঙ্কে কিন্তু আমাদের একটা জিনিসের মান বের করতে হয়েছে, তাই না? এখানে দুইটা জিনিসের মান বের করতে হবে, a আর b, এই জন্য অঙ্কটা বড় হবে। আচ্ছা, তো যাই হোক, এরপরে আমরা আরো আগাই, যত পসিবিলিটি আছে আমি সব লিখে দিচ্ছি, এরপর আরো আগাই। 10 নম্বর কি বলবো? যে স্পর্শক রেখা মূল বিন্দু থেকে 3 একক দূরবর্তী, 3 একক দূরবর্তী এবং দূরত্ব রেখা x অক্ষের সাথে আলফা কোণ উৎপন্ন করে। বিষয়টা হচ্ছে এরকম যে আমি এখানে চিত্রটা আঁকি, দেখো এই যে ধরো রেখাটা চিন্তা করলাম, সেই রেখা মূল বিন্দু থেকে সরাসরি দূরত্ব 3 দেয়া আছে, আর এই দূরত্ব রেখাটা x অক্ষের সাথে আলফা কোণ উৎপন্ন করছে, কথা বোঝা গেল? তাহলে স্পর্শক কিরকম ধরতে হবে? স্পর্শক x cos আলফা y sin আলফা এত ইকুয়াল ওই দূরত্ব 3, বুঝা কি গেল? তারপর d সমান r করে তুমি আলফার মান বের করবা, d সমান r করে কি বের করবা? আলফার মান। এখানে দুইটা জিনিস নিয়ে কথা হবে, একটা হচ্ছে দূরত্ব আর একটা হচ্ছে কোণ। কোণ দেয়া থাকলে দূরত্ব বের করতে হবে d সমান r দিয়ে, আর দূরত্ব দেয়া থাকলে কোণ বের করতে হবে d সমান r দিয়ে। কি বুঝতেছো? তাবাসসুম বোঝা নাই? আরেকবার বলতেছি,
এটার মধ্যে যদি দূরত্ব দেয়া থাকে, যেমন এখানে দূরত্ব দেয়া আছে, কোণ দেয়া নেই, তাহলে ডি সমান আর করে কোণ বের করতে হবে। আর যদি কোণ দেয়া থাকে, ধরো এখানে 45 ডিগ্রি দেয়া আছে আর এখানে পি একক দেয়া আছে বা সি একক দেয়া আছে, যে কোনো কিছু, তাহলে ডি সমান আর করে ওই দূরত্ব বের করতে হবে। 2টা কেজি হতে পারে। তো মোটামুটি এখানে আমরা যা বললাম সেই বিষয়গুলোই হচ্ছে স্পর্শক শর্তের ব্যবহারের মধ্যে যে স্পর্শক নির্ণয় তার কৌশলগুলো সব মোটামুটি আমরা বলে ফেলছি। এখন আসো আমরা অঙ্কে চলে যাই। মোটামুটি আমাদের আলোচনা শেষ। আর একটা বিষয়, আর অল্প কিছু বিষয় একটু বলে দিই, যেহেতু চ্যাপ্টারের পুরো জিনিস একবারে বলার চেষ্টা করতেছি। এ পর্যন্ত হয়েছে? এ পর্যন্ত বুঝলাম? হ্যাঁ, আচ্ছা। স্পর্শক শর্তের মধ্যে যদি এগুলো বুঝলাম, আমি এখানে 10টা শর্ত আলোচনা করছি। এরপরে ধরো 11 নম্বর বলা হলো, যদি একটা বৃত্তের, ধরো বৃত্তের সমীকরণ হচ্ছে x² + y² + 9x + 7y + 3 = 0, আর বলা হলো এই বৃত্তের P32 এত বিন্দুতে স্পর্শক নির্ণয় করো, স্পর্শক নির্ণয় করো। আচ্ছা, এত বিন্দুতে স্পর্শক, সেই স্পর্শকটা কিন্তু এইরকম হবে, তাই না? বিন্দুতে, এই কথার মানে হচ্ছে স্পর্শ বিন্দু দেয়া থাকলে, আমরা এটাকে লিখব স্পর্শ বিন্দু দেয়া থাকলে। 10 নম্বর, স্পর্শ বিন্দু দেয়া থাকলে, এটা হচ্ছে স্পর্শ বিন্দু দেয়া থাকলে স্পর্শক নির্ণয়। হ্যাঁ, এটা ওই স্পর্শক শর্তে ডি সমান আর কে বাইপাস করেও করা যায়, ডি সমান আর দিয়েও করা যায়। দেখো, এটাকে আমি যদি ডি সমান আর ধরে করি, আমরা ডি সমান আর এর প্রসেসে গেলাম, তাহলে আমরা কি করব, এই বিন্দুকে আমি একটা রেখা ধরবো, y - y1 m × x - x1। তারপর রেখাটাকে একটু সুন্দর করে সাজায় নিব, এটা, তারপর -y + 2 = 0 নিলাম সাজায়। তারপরে এখন আমরা কি করব, ডি সমান আর, এই বৃত্তের কেন্দ্র কত? আচ্ছা, এই বৃত্তটাকে একটু সহজ করে দিই, জোড় সংখ্যা দিই, -8 দিই আর এখানে +6 দিই, তাহলে কেন্দ্রটা সহজ হবে না। আর এখানে 2 দিই, জোড় সংখ্যা দিলে ভালো হয়। তাহলে এটার কেন্দ্র কত? 4 - 3, আর ব্যাসার্ধ কত? r সমান 16 + 9 আর -2, মানে √23, তাই তো? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমরা বলবো কি, 1 নং বৃত্তকে 2 নং রেখা স্পর্শ করবে। কি বলবো? 1 নং বৃত্তকে 2 নং রেখা স্পর্শ করলে ডি সমান আর। আর অবশ্যই লিখতে ভুলবো না, ডি হলো কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্ব, এই কথাটা লিখতে ভুলবো না। আচ্ছা, তাহলে এখন ডি বের করব কিভাবে? হসপিটালের বেড। আর আর এর মান কত? √23, তাই না? আচ্ছা, আর ডি এর জন্য, ওয়ালাইকুম আসসালাম, বসো। ডি এর জন্য একটা বিন্দু লাগে আর একটা রেখা লাগে, তাই তো? সবার আগে আমরা কি করলাম, একটা বিন্দু ফিক্স করলাম, একটা রেখা ফিক্স করলাম। এবার যাতে আমরা এর দিকে একটু ফোকাসটা রাখতে পারি, m × x এর মান কত? 4 - 3, y × এই কথা বললো না, ক্লাস রেকর্ড হচ্ছে, √x এর সহগ কত বলো তো দেখি? m না? x এর সহগ কত তাবাসসুম? m না? দেখো, হ্যাঁ, একটা মিনিট দাও, m। আচ্ছা, ঠিক আছে। দেখো, এইখানে আমরা কি করব, এখন m এর মান বের করব, রাইট? m এর মান কিভাবে করব? এই যে প্রথমে আমরা উঠাবো পরম মান। পরম মান উঠাইলে, পরম মান উঠানোর নিয়ম আছে, পরম মান উঠাইলে কি হবে জানো? আচ্ছা, এখানে হচ্ছে m হবে, এটা দেখো 1 m, আর এখানে +3 + 2 5, আর নিচে হচ্ছে m² + 1 √। পরম মান উঠাইলে অপোজিট পাশে প্লাস মাইনাস দিতে হয়। অপোজিট পাশে কি দিতে হয়? প্লাস মাইনাস। কেন দিতে হয়? ভিতরে যে জিনিসের মান বের করতে হবে সেটা যদি থেকে যায়, পরম মান উঠাইলে অপোজিটে প্লাস মাইনাস দিতে হবে। আচ্ছা, তো এবার আমরা দুই পাশে স্কোয়ার করব।
m+5 এত হোল স্কোয়ার ডিভাইডেড বাই m স্কোয়ার প্লাস 1 সমান হচ্ছে 23। তাহলে এখান থেকে m স্কোয়ার প্লাস 10m প্লাস 25 এত সমান হচ্ছে 23m স্কোয়ার প্লাস 23। আচ্ছা, তো এবার আমরা এখান থেকে m এর মান বের করবো। আচ্ছা, এখান থেকে পারবো না আমরা m এর মান বের করতে? তো m এর মান বের করে আমরা কোথায় বসাবো? এই যে এখানে বসাই দেবো, কাজ শেষ। আচ্ছা, এটা আমি বলতেছিলাম যে স্পর্শবিন্দু দেওয়া থাকলে এটা একটা লং প্রসেস, স্পর্শবিন্দু দেওয়া থাকলে, কিন্তু স্পর্শবিন্দু দেওয়া থাকলে একটা শর্ট প্রসেসও আছে। লং প্রসেস হচ্ছে সবার জন্য কাজে লাগবে, শর্ট প্রসেস হচ্ছে শুধু স্পর্শবিন্দু দেওয়া থাকলে লাগবে। সেটা হচ্ছে কি, খেয়াল করো, একটা বৃত্ত আর একটা সরলরেখাকে, একটা বিন্দুকে নিয়ে আমরা একটা সরলরেখা বানাবো। বৃত্ত নিব আর বিন্দু নিব, বানাবো সরলরেখা। তাহলে সেই সরলরেখাটা বিন্দু আর বৃত্তের কমন জায়গা দিয়ে যাবে। কমন জায়গা কোথায়? এই বৃত্ত আর এই বিন্দুর কমন জায়গা কোনটা? এই বিন্দুটাই। তাহলে এখান দিয়ে যদি কোনো রেখা যায় তাহলে সেটা কি হবে? স্পর্শক হবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো বৃত্তের সমীকরণ আছে এরকম 2gx 2fy প্লাস c = 0, আর বিন্দুটা হচ্ছে x1 y1। ঠিক আছে, এখন এই বৃত্ত আর এই বিন্দুকে ভেঙে কিভাবে সরলরেখা বানাবো? প্রথমে বুঝতে হবে বৃত্ত আর সরলরেখার মধ্যে পার্থক্য কি। বৃত্তের মধ্যে থাকবে x স্কোয়ার y স্কোয়ার, সরলরেখার মধ্যে কোনো স্কোয়ার থাকবে না। কথা কি বোঝা গেল? তাহলে এই x স্কোয়ারকে ভেঙে ফেলতে হবে, কথা বলো না। x স্কোয়ারকে লিখবো হচ্ছে এইখানকার একটা x স্কোয়ারকে লিখবো হচ্ছে x x1। কিভাবে? এই সমীকরণের একটা x নিব আর হচ্ছে বিন্দুর একটা x নিব। এটা দুটো কিন্তু সমান না, কখনোই সমান না, বাট এটা পরিবর্তে আমরা বসাবো। y স্কোয়ারকে কি বসাবো? y y1। কথা বলো না। 2x 2x মানে কি? নর্মালি x প্লাস x, তাই না? 2x মানে কি? x প্লাস x না? এটাকে লিখবো x প্লাস x1। 2y কে লিখবো y প্লাস y1, আর c এর পরিবর্তে c থাকবে। এভাবে আমরা একটা বৃত্তকে বিন্দুর সাহায্য নিয়ে সরলরেখায় কনভার্ট করতে পারি। এই যে দেখো, তো আমি যদি এখানে একটা রিয়েল এক্সাম্পল নেই, আমাদের এই ছিল বৃত্ত আর এইটা ছিল তার স্পর্শবিন্দু, তাই না? আমি ডাইরেক্ট বের করতে পারবো। দেখো, এইটা হলো x আর এটা হলো x1, তাহলে কি হবে? স্পর্শকটা কি হবে? এই যে x x1, বুঝো কিন্তু। তারপরে y y1, y ইন্টু y1 কত? 2 প্লাস এখানে কত ছিল? -8x, তাই না? তাহলে আমি এখানে মাইনাস দিচ্ছি। 8 কে লেখা যায় 4 ইন্টু 2x, তাই না? 8 কে কি লেখা যায়? 4 ইন্টু 2x। তাহলে আমরা লিখব x প্লাস x1। দেখো, 2x কে আমরা এভাবে ভেঙে লিখতেছি। তারপরে আমরা কি করব? y কে ভাঙবো। দেখো, এরপরে এখানে কত আছে? প্লাস 6y। 6 কে কি লেখা যায়? 2 ইন্টু 3 ইন্টু 2y। তাহলে 3 লেখো, 2y কে লেখো y প্লাস y1। y1 কত? 2। আর যে সংখ্যাটা ওখানে দেওয়া ছিল ওইটাই ইকুয়াল 0। এবার এটা ক্যালকুলেশন করে দাও। 3x মাইনাস 4, তাহলে একটা x হবে। 2y প্লাস 3y 5y, আর এখানে হচ্ছে -12 প্লাস 6 প্লাস 2 এত ইকুয়াল 0। তাহলে -x প্লাস 5y আর এখানে 8 মাইনাস 4 ইকুয়াল 0। তারপরে মাইনাস দ্বারা গুণ করে দাও, কারণ x কে পজিটিভ রাখাটাই ভালো। এই হচ্ছে আমাদের স্পর্শ। এটা হচ্ছে শর্টকাট প্রসেস স্পর্শ বিন্দু দেয়া থাকলে। তা না হলে সব ক্ষেত্রেই এই d = 8 দিয়ে করতে হবে। তো মোটামুটি আমি চ্যাপ্টারের যতগুলো বেসিক আছে সব বলে দিলাম, এইগুলো সব রেডি করে আসবা।